আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। উদ্বেগ উৎকণ্ঠা প্রসঙ্গে শিরোনামটা যদি এভাবে বলি যে বাংলাদেশের আরো কাছাকাছি চলে এলো ভারতীয় সেনাবাহিনী। এইভাবেই আলাপটা করতে চায় যে বাংলাদেশ গত 15 মাসে আভ্যন্তরীণভাবে খুব করুণ অবস্থার মধ্য দিয়ে আছে এবং শুধু তাই নয়, নিরাপত্তা থ্রেটে পড়ে গেছে দারুণভাবে। বাংলাদেশে পাকিস্তানিদের লাফঝাপ, পাকিস্তান আইএসআই লাফঝাপ, পাকিস্তান জঙ্গি গোষ্ঠীর লাফঝাপ, এই লাফঝাপ এবং ভারতকে উস্কানি দেওয়া, এই সব কিছু মিলিয়ে ভারত কিন্তু ব্যাপক প্রস্তুতি, চারিদিকে শোরগোল পড়ে গেছে। এগুলো বলি বা বলছি, হয়তো অনেকে মনে করতে পারেন বা মনে করেন, যারা যারা খোঁজ খবর রাখেন তারা জানেন, কিন্তু যারা খোঁজ খবর রাখেন না তারা মনে করেন যে রূপকথার গল্প নয়। আমি যে কথাগুলো বলছি যে এই কথাগুলো সত্য কথা। ভারতীয় সেনাবাহিনী আরো কাছাকাছি কিভাবে এলো? সম্প্রতি খবর পাওয়া গেল যে ভারতের উত্তর দিনাজপুরের চোপড়া এবং আসামের ধুবড়ীতে ভারতীয় সেনাবাহিনীর নতুন আরো দুটি, যেগুলো চিকেন নেক থেকে খুব কাছাকাছি, চিকেন নেকটা এই মুহূর্তে খুব আলোচিত, চিকেন নেক থেকে কাছাকাছি দুটো স্থানে ভারতীয় সেনাবাহিনীর সেনা ঘাঁটি স্থাপন করা হলো। এগুলোর প্রমাণ আপনি যদি ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়া পেজে যান, তাহলে ইস্টার্ন কমান্ডের যে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি, তিনি গতকালকে বৃহস্পতিবার এই দুই বেস ক্যাম্প পরিদর্শন করেছেন। এই দুটো বেস ক্যাম্পের সঙ্গে আরো একটি বেস ক্যাম্প আছে, যদিও সেটি বাংলাদেশ সীমান্তের সাথে সেই রাজ্যটি নয়, বিহারের কিষানগঞ্জে। বিহারের কিষানগঞ্জ আর্মি বেস ক্যাম্পটাও চিকেন নেক থেকে খুব বেশি দূরে নয়। কিষানগঞ্জের দূরত্ব 152 থেকে 180 কিলোমিটারের মধ্যে। আসামের ধুবড়ির দূরত্ব 222 থেকে 240 কিলোমিটারের মধ্যে। আর উত্তর দিনাজপুরের চোপড়ার দূরত্ব মাত্র 52 কিলোমিটারের মধ্যে। এরকম ডিস্টেন্সে ইন্ডিয়ান আর্মির নতুন নতুন বেস ক্যাম্প হচ্ছে। এই খবরগুলো সোশ্যাল মিডিয়াতে তো এসছে। ভারতীয় ইংরেজি দৈনিক শতবর্ষী পুরনো ডেকান ক্রনিকেল একটা রিপোর্টও করেছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তের খুব কাছাকাছি উত্তর দিনাজপুরের চোপড়া ঘাঁটি বৃহস্পতিবার পরিদর্শন করেন ইস্টার্ন কমান্ডের লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি। এক্স পোস্টে এবং ফেসবুক পোস্টে লেখা হয়, হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহ্মস্ত্র কর্পস এর সেনা সদর পরিদর্শন করেছেন লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তিওয়ারি, আর্মি কমান্ড ইস্টার্ন। তিনি এ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লান্তিহীন প্রচেষ্টার প্রশংসা করেন। উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে হ্যাশট্যাগ অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান। এতে আরো বলা হয়, আর্মি কমান্ড ইস্টার্ন এছাড়াও আলোচনা করেন চোপড়া আসনের এমএলএ হামিদুল রহমান ও অন্য বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে। এ সময় এই অঞ্চলের নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতিতে সামরিক বেসামরিক সহযোগিতার উপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। আসামের সীমান্ত এলাকায় কর্পসও পরিদর্শন করেন জেনারেল তিওয়ারি। এই সফরের সময় ইস্টার্ন আর্মি কমান্ডার আরো পর্যালোচনা করেন সীমান্ত এলাকায় অপারেশনাল প্রস্তুতি এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি। বুঝতেই পারছেন যে চিকেন নেককে কেন্দ্র করে ভারতীয় সেনাবাহিনী চারপাশ দিয়ে ঘিরছে। শুধু তাই নয়, বাংলাদেশ সীমান্ত দিয়েও ঘিরছে। কেন? এতদিন তো এমনটা প্রয়োজন হয়নি, আজকে কেন প্রয়োজন হচ্ছে? আজকে প্রয়োজন হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে একটি ভারত বিরোধী সরকার আছে
এবং একই সাথে এই সরকারকে পৃষ্ঠপোষকতা করছে এবং এই সরকারকে দিয়ে উস্কানি তৈরি করছে এবং নিজেরা উস্কানি তৈরি করছে পাকিস্তান, যার দরুন ভারত সম্ভাব্য প্রস্তুতি কোন রকমের উস্কানি হলেই একদম ফাটিয়ে দেবে। ভারত তাদের পূর্ব সীমান্তে এত বেস ক্যাম্প, আর্মি বেস ক্যাম্প কেন করছে? এইসব আর্মি বেস ক্যাম্পের পেছনে টাকা পয়সা খরচ হয় না? খরচ হয়, বাড়তি খরচ করছে। বিশেষ করে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের অগাস্টে বাংলাদেশ সরকার পতনের পর এটি দখলদার সরকার আসবার পরে ভারতের আরো বেশি খরচ হচ্ছে পূর্ব সীমান্তকে কেন্দ্র করে। ভারতের অনেক সীমান্ত আছে, তো সেখানে তো কোনো পয়সা খরচ হয় না। নেপাল সীমান্তে তো কোনো কাঁটাতারের বেড়াও নেই, সেখানে পয়সা খরচও করতে হয় না। সেখানে বিএসএফ কতটুকু আছে সে ব্যাপারে প্রশ্ন আছে। কিন্তু বাংলাদেশে এত নিরাপত্তা কেন? বাংলাদেশ এবং ওদিকে পশ্চিম সীমান্ত পাকিস্তান, এ দুটোর নিরাপত্তা এখন সমানে সমান করতে হচ্ছে। এটি ভারতের জন্য অবশ্যই বাড়তি চাপ এবং বাড়তি পয়সা খরচের ব্যাপার, বাড়তি বাজেটের ব্যাপার। কারণ 4000 কিলোমিটার ব্যাপী বাংলাদেশ সীমান্ত, এই বাংলাদেশ সীমান্তটাকে গভীর দৃষ্টিতে রাখতে হচ্ছে। ওদিকে পাকিস্তানের সীমান্ত, এই দুটো সীমান্ত, চীন সীমান্ত এখন খানিকটা স্তমিত, খানিকটা শান্ত, কিন্তু বিশেষ করে পশ্চিম সীমান্ত পাকিস্তান এবং পূর্ব সীমান্ত বাংলাদেশ, যারা যে পাকিস্তান এখন এদিকে পূর্ব পাকিস্তান মনে করে, এই দুটো সীমান্তে খুব বেশি জোর দিতে হচ্ছে ভারতের। বিশেষ করে চিকেন নেক নিয়ে ভারত বেশ পেরেশানিতে, কারণ পেরেশানি তৈরি করছে বাংলাদেশ এবং পাকিস্তান মিলিয়ে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পাকিস্তানি সামরিক তৎপরতা এবং বাংলাদেশের সামরিক বাহিনী পাকিস্তানে সবসময় থাকেই। পাকিস্তানে এই যে মুহূর্তে কথা বলছি এখনো আছে, এবং দুদিন পরে আপনারা জানেন যে পাকিস্তান নৌবাহিনী প্রধানও বাংলাদেশে আসছেন। এরকম চলছে। আবার পাকিস্তান থেকে অস্ত্র মাদক এনে ভরিয়ে ফেলানো হয়েছে বাংলাদেশে। গতকালকে চট্টগ্রাম পোর্টে পাখির খাবারের ঘোষণা দিয়ে মাদক আনা হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশে কি আসতে পারে? এই তুরস্ক থেকে, পাকিস্তান থেকে অস্ত্রের চালান আসছেই। কাজেই বাংলাদেশ অরক্ষিত, মানে একটা জঙ্গলে পরিণত হয়েছে। এই জঙ্গল থেকে যদি কোনো রকমের উস্কানি তৈরি হয়, ভারত সাথে সাথে অ্যাকশনে যাবে। এ কারণে ভারত বাংলাদেশ সীমান্তের আরো কাছাকাছি এবং কৌশলগত, ভারতের কৌশলগত ভূমির শিলিগুড়ি করিডোর বা চিকেন নেককে কেন্দ্র করে মিলিটারি বেস ক্যাম্পের সংখ্যা আরো বাড়াচ্ছে এবং শোনা যাচ্ছে এটি নাকি আরো বাড়বে, আরো বিভিন্ন জায়গায় এখানে ছড়িয়ে দেওয়া হবে। কারণ ভারত নিরাপত্তার প্রশ্নে ভারত এতটাই উন্নতির দিকে ধাবিত হচ্ছে, এই উন্নতির জায়গায় যদি কেউ কোন রকম নিরাপত্তা থ্রেট ক্রিয়েট করে তাকে ছাড়বে না। পাকিস্তানকে গত মে মাসে দেখিয়ে দিয়েছে। আজকে হয়তো বাংলাদেশকেও নিয়েও ভারত হয়তো অপেক্ষা করছে যে বাংলাদেশ থেকে, বাংলাদেশের দিক থেকে কোনো রকমের একটা কোনো ঘটনা ঘটলে সেটিকেও সাইজ করে দেবে। আমাদের জন্য এগুলো দুর্ভাগ্যজনক। আমরা সত্যিকার অর্থে একটা দুর্ভাগ্যজনক পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি। এখান থেকে বের হতে হবে, নইলে আমরা প্রতিবেশীরাও পাশাপাশি গায়ে গা লাগিয়ে শান্তিতে বসবাস করতে পারবো না। শান্তির কথা বললাম। আমার এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় শান্তির নোবেলধারী, কিন্তু অশান্তির আগুনে বাংলাদেশের মানুষকে দাউ দাউ করে পুড়িয়ে মারছে। যাই হোক, ভারতের সেনাবাহিনী আমাদের কাছাকাছি চলে আসছে। এর শেষটা কোথায় আমরা এখনো জানি না, কেউ জানে না, কেউ বলতে পারে না। আমরা নিশ্চয়ই শেষটাও দেখব। বাংলাদেশকে নজরে রেখে নতুন দুটি সৈন্য ঘাঁটি স্থাপন করেছে ভারত, এবং এর ফলে এই অঞ্চলে উত্তেজনার পারদ হঠাৎই আরও বেশি ওপরে উঠে গেছে। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর, চোপড়া ও আসামের ধুবড়িতে সাম্প্রতিক সেনা ছাউনি গঠন, যা বাংলাদেশের চিকেন স্নেকের আশেপাশে অবস্থিত, সেটা বর্তমান দক্ষিণ এশিয়ার কূটনীতি ও নিরাপত্তার পরিবেশে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে। বাংলাদেশে এবং ভারতে
দুই দেশেই এই নিয়ে নানান জল্পনার তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশে সেই জল্পনা আরও ব্যাপক। শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, গৃহযুদ্ধের একটা জল্পনা ও ভারতীয় হস্তক্ষেপের আশঙ্কা, এইটাই আছে এই নতুন দুটো সেনা ছাউনি গঠনের পশ্চাতে। এটা আজ বাংলাদেশের মানুষের একটা ব্যাপক অংশের মানুষের মধ্যে এই আশঙ্কা দানা বাঁধছে। বর্তমানে এই অঞ্চলটিতে মানে ভারত বাংলাদেশের এই অঞ্চলে সংকট, সামরিক কৌশল এবং রাজনৈতিক অশান্তি সব কিছু মিলে মিশে একসাথে কৌশলগত ব্যাপক এক অনিশ্চয়তা সৃষ্টি করেছে। নতুন ভারতীয় সেনাঘাঁটি এবং কৌশলগত গুরুত্ব চোপড়া, প্রথমে উত্তর দিনাজপুর পশ্চিমবঙ্গের চোপড়ায় যেটা হচ্ছে সেইটা দেখা যাক। এই ঘাঁটি মাত্র 1 কিলোমিটার দূরে বাংলাদেশের তেঁতুলিয়া পঞ্চগড় জেলার কাছাকাছি। ভারতীয় বাহিনী এখানে ব্রহ্মাস্ত্র কর্পস এর মাধ্যমে অপারেশনের প্রস্তুতি নিচ্ছে। ঘাঁটি দ্রুত তৈরি করার জন্য সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের নেতৃত্ব তারা এই জায়গায় পরিদর্শন করেছেন, তদারকি শুরু হয়ে গেছে এবং ঘাঁটি তৈরির কাজ ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে গেছে। এরপরে দ্বিতীয় সৈন্য ঘাঁটিটি ধুবড়ি, অসমের বামুনি গাঁও বলে একটি জায়গাতে। এখানে লাচিত বরফুকন নামে নতুন মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে এবং শুধু ভিত্তিপ্রস্তর স্থাপন করার সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে সেখানে কাজ শুরু হয়েছে। এই অঞ্চলটি সরাসরি বাংলাদেশ সীমান্ত ও চিকেন স্নেকের নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করবে ভারতের তরফ থেকে। চিকেন স্নেক, যেটা শিলিগুড়ি করিডর যার আসল নাম, সেটা ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলের জীবনী শক্তি, বিশেষত সিকিম সহ উত্তর পূর্ব ভারতের 8 রাজ্যকে এই ছোট্ট চিকেন স্নেক নামক জায়গাটি এটা ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত রেখেছে। এই জায়গাটির প্রস্থ যেখানে সবচেয়ে কম সেটা মাত্র 22 কিলোমিটার এবং সেটাই সেই জায়গাটুকু দিয়েই এই জায়গা স্বরাষ্ট্রের এই ভারতের সামরিক চলাচল, সমস্ত রকম চলাচল এইখান দিয়ে হচ্ছে। বাংলাদেশ সেনা তার মধ্যে ভারতের এই নতুন সৈন্য ঘাঁটি স্থাপন তাদেরকে যে আতঙ্কের মধ্যে ফেলেছে তার সেটা বোঝা যায় যখন এই অঞ্চলকে নিজেদের আতঙ্কমুক্ত রাখতে ও ভারতের সঙ্গে সামরিক শক্তিতে পাল্লা দিতে লালমনিরহাটে পুরনো বিমান ঘাঁটি আধুনিক করতে চলেছে তারা, এবং এই কাজে তাদের সহায়তায় আছে চীনা সহায়তায় রাডার বা আধুনিক হ্যাঙ্গার নির্মাণ করা হচ্ছে লালমনিরহাটে, যা সরাসরি শিলিগুড়ি করিডরের কাছাকাছি। আরও খবর, এখানে পাকিস্তানের ISI, পাকিস্তান সেনাবাহিনীও এখানে যুক্ত রয়েছে। এইটা বরং কে কার প্রতিক্রিয়ায় সেটার থেকে বড় সেটা একটু হিসাব করলেই বোঝা যাবে যে এই জায়গায় ভারত যে দুটো নতুন করে সৈন্য ঘাঁটি তৈরি করছে এবং এখানে যে ব্যাপকভাবে তাদের সমরাস্ত্র সজ্জিত করছে তার পেছনে হচ্ছে কিন্তু প্রথম প্রতিক্রিয়া, প্রথম যে সেই ব্যাপারে তাদেরকে এগিয়ে দেয়, এই ব্যাপারে প্রথম দায় কিন্তু হচ্ছে বাংলাদেশের। এই যে প্রক্রিয়ায় উভয় দেশের সীমান্তবর্তী অবকাঠামো, সেনা প্রস্তুতি এবং সেনার স্থাপনাগুলি যেগুলো বর্তমানে আছে সেগুলোকে আরও শক্তিশালী করার দিকে তারা নজর দিচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে, ভারতের যা আর্থিক ও সামরিক ক্ষমতা, তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের এই পাল্লা দেওয়ার চেষ্টাকে কি পাগলামি ছাড়া আর কিছু বলা যায় কি? কিন্তু শুধু পাগলামি নয়, একটা নোংরা হিসাবও আছে এর পেছনে। সেটা হলো ভারত বিরোধিতার সুর চড়িয়ে নিজের যে সাপোর্ট বেস, তাদের যে সমর্থকদের খুশি রাখা।
আরও একটা কারণ, ভারত সামরিক অভিযান করেছে এই বাহানায় নির্বাচন স্থগিত করা যাবে এবং মিলিশিয়া গঠনের যে কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশ সরকার, সেই কার্যক্রম পুরো দস্তুর বাস্তবায়িত করা যাবে। আপনাদের হয়তো মনে আছে, আমি গত পরশু একটা এখানে ভিডিও দিয়েছি, সেখানে বলেছি মিলিশিয়া গঠন কিভাবে করা হচ্ছে। 8,550 জন করে যুবকদেরকে গঠন করছে, নিয়ে ক্যাম্প করছে। এরকম 5টা ক্যাম্প হবে। এই ক্ষেপে মোট 45,000 জনকে তাদেরকে নানা রকম অস্ত্র শিক্ষা দেওয়া হবে, যার মধ্যে আগ্নেয়াস্ত্র শিক্ষার ব্যাপারটাও আছে। এবং সেটা করার উদ্দেশ্যই কেন এইগুলো করছে, সেটা হচ্ছে দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তাতে গৃহযুদ্ধটাকে আরও বাড়িয়ে দেয়া। কিন্তু এর ফলে যে রাজনৈতিক সংকট তৈরি হবে দেশে, তা সামাল দেওয়ার ক্ষমতা কি এই ইউনূস সরকারের আছে? ভারতের সামরিক অভিযানের সম্ভাবনা ছেড়ে দিলাম, দেশ যে গৃহযুদ্ধের পরিস্থিতিতে পড়বে, সেখান থেকে উদ্ধার পাওয়া কি সহজ হবে? ষড়যন্ত্র করে 2024 সালের আগস্টে ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পতন ও নির্বাসন, আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা ও মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপক ব্যর্থতা ও কুশাসন, এর সব মিলিয়ে দেশের রাজনীতি আজ প্রবলভাবে অস্থিতিশীল। আওয়ামী লীগ ও তার সমর্থকদের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের অভিযোগে বিচার চলছে। দলকে সমস্ত কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতে স্পষ্টভাবে এই নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে এবং অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানিয়েছে। আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ করতে না দিলে গৃহযুদ্ধ, আভ্যন্তরীণ সংঘর্ষের সম্ভাবনা নিয়ে রাজনীতি বিশ্লেষক ও মিডিয়াতে বিভিন্ন পর্যবেক্ষণ উঠে এসেছে এবং সব পর্যবেক্ষণেরই একটি মূল জায়গায় তাদের মিল আছে, সেটা হচ্ছে গৃহযুদ্ধের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। দিল্লি সরকার বারবার বলছে তারা বাংলাদেশের কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নন। একই সময়ে বাংলাদেশে দাঙ্গার গুজব বা সেনা হস্তক্ষেপের আলোচনা থাকলেও ভারত কখনো সরাসরি সামরিক অভিযান বা আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর দাবি করেনি। তবে ঐতিহাসিকভাবে ভারত যে আওয়ামী লীগকে পছন্দ করে ও বিশ্বাস করে, সেটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যেভাবে রাজনীতিতে তৎপর হয়ে উঠেছেন এবং তার দল আওয়ামী লীগ যেভাবে ঢাকা সহ সারা দেশে মিছিল মিটিংয়ের বন্যা বইয়ে দিচ্ছে, তাতে নিশ্চিতভাবে বলা যায় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি না দিলে দেশে রাজনৈতিক সংঘর্ষ ব্যাপক হবে, যা গৃহযুদ্ধের থেকে কম তো নয়, বরং সত্যিকারের অর্থেই সেটা গৃহযুদ্ধ। ভারতকে তখন বাধ্য হয়ে নাক গলাতে হবেই বাংলাদেশে, কারণ 1971-এও দেখা গেছে বাংলাদেশে যা ঘটেছিল তার যে ব্যাপক একটা ফল, ব্যাপক অভিঘাত, সেটা এসেছিল ভারতে। 1 কোটির ওপরে প্রায় 1.5 কোটির মতো মানুষ সেবার রিফিউজি হয়ে ঘর ছাড়িয়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। সুতরাং সেদিনও যেমন নাক গলাতে হয়েছিল ভারতের, আজও তেমনই হতে হবে। সেই নাক গলানো যদি সামরিক অভিযান হয়ে আসে সেই 71-এর মতো, তবে অবাক হওয়ার কিছু নেই। তেমন পরিস্থিতিতে ভারতের সামরিক হস্তক্ষেপকে যুক্তিযুক্ত বলে মনে করবে আন্তর্জাতিক মহল। সাম্প্রতিক কূটনৈতিক বিবৃতিতে একাধিকবার বলা হয়েছে ভারত স্বচ্ছ, সর্বজনীন, অবাধ নির্বাচন চায় এবং একেবারে রাজনৈতিক হস্তক্ষেপে ভারতের কোনো আগ্রহ নেই। সীমান্তবর্তী সামরিক প্রস্তুতি মূলত অপারেশনাল রেডিনেস ও উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার স্বার্থে, বিশেষত যখন সীমান্তের ওপারে চীন ও পাকিস্তানকেও বাংলাদেশের সাথে নতুন সম্পর্ক হয়েছে, তারা ভারতে সন্দেহের চোখে দেখছে তাদের এই একত্র হওয়াটা। দুই দেশের প্রচার ও পাল্টা প্রচার, চিকেন স্নেক ও যুদ্ধের ভাষ্য বাংলাদেশ বলছে, সেখানে বহু জল্পনা ছড়াচ্ছে ভারত নতুন ঘাঁটি বানাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ বাড়াতে। ভারতীয় সেনা
সেখানে নিয়ন্ত্রণ নিতে পারে, বিদেশি হস্তক্ষেপ হবে ইত্যাদি ইত্যাদি, এইসব জল্পনায় বাংলাদেশ ভরপুর। এসব দাবির সমর্থনে ভারতের ব্যাপক যুদ্ধ প্রস্তুতির উদাহরণ দিচ্ছে অনেকে। সেসব উদাহরণ যে অযৌক্তিক এমন কথা কেউ বলছে না। ইউনূস সরকারের বহু কথা ও কাজ সত্যিই যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দুই দেশকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যুদ্ধের ভাষ্য উঠেছে ভারতেও। তীব্র কূটনৈতিক কড়া ভাষায় উত্তর ও পূর্ব ভারতীয় রাজ্যের প্রধান ও কেন্দ্রীয় সরকার, হিমন্ত বিশ্ব শর্মার নাম আপনারা জানেন, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ভারতের একটি চিকেন স্নেক নিয়ে বাংলাদেশ এত কথা বলছে, বাংলাদেশেরও 2টি চিকেন নেক আছে এবং ভারত চাইলে পাল্টা ব্যবস্থা নিতে পারে। এমনকি বাণিজ্যিক নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে, আরও হবে ভবিষ্যতে। ভারতের সামরিক প্রস্তুতি তাই ডেটারেন্স তথা হুঁশিয়ারি হিসাবে এখন দেখানো হচ্ছে বটে, এবং একই সঙ্গে পাকিস্তান ও চীনের মদতে উত্তেজিত ইউনূস সরকারকে একটা শিক্ষা দেওয়ার চিন্তাও কিন্তু ভারতের ভাবনায় আছে। ভারতীয় সামরিক অভিযান বা বাংলাদেশে গৃহযুদ্ধ যে বাস্তবসম্মত, সেটা কিন্তু বোঝাই যায় ভারতের চূড়ান্ত সামরিক প্রস্তুতি দেখলে। সীমান্তে সেনাবাহিনী মোতায়েন, কৌশলগত ঘাঁটি তৈরি, নজরদারি ও সামরিক সুরক্ষা বাড়ানো, সমস্ত কিছু উত্তেজনাপূর্ণ এবং তা সামরিক অভিযান বা হস্তক্ষেপের ইঙ্গিত অবশ্যই দেয়। আর এই পরিস্থিতিতে গৃহযুদ্ধের আশঙ্কা একেবারেই অমূলক নয়। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার পটভূমিতে এটা নিয়ে জল্পনা বাস্তবে ঘটার সম্ভাবনা যথেষ্ট। বলা বাহুল্য, পরিস্থিতি এই বিপজ্জনক পথের দিকে যে আজ বাঁক নিয়েছে, তার পুরো দায় বাংলাদেশের বর্তমান ইউনূস সরকারের। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করেছে তারা উত্তেজক ও অপরিণামদর্শী কথাবার্তা বলে। এখনো সময় আছে দেশের সত্যিকার ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করে এই সংকট থেকে বেরিয়ে আসা। সেটা করতে গেলে ইউনূসের অন্তর্বর্তী সরকারের বদলে নতুন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করতে হবে প্রথমেই। কারণ ইউনূস সরকারের তত্ত্বাবধানে ভোট হলে সে ভোট হবে জালিয়াতির ভোট, আর জালিয়াতির ভোটে যে শক্তি ক্ষমতায় আসবে সে শক্তি সন্ত্রাসবাদের দোসর। ভারত তাকে মানবে না, মানতে পারে না, আর তখন ফোঁস করা ছেড়ে দংশন করতে বাধ্য হবে ভারত। এই যে নতুন সৈন্য ঘাঁটি সব তৈরি হচ্ছে উত্তর দিনাজপুর ও অসমে, সেটা কিন্তু এই ইঙ্গিতই দিচ্ছে। এটা বাংলাদেশের শাসকদের মনে রাখা দরকার। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।